জীবনের বিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানকে জীবনের বিজ্ঞান বলা হয়। সজীব বস্তু সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে সঠিক আলোচনা করা হয় বলে জীববিজ্ঞানকে জীবনের বিজ্ঞান বলা হয়। তাহলে আমরা পড়ব জীবনের বিজ্ঞান। এই টপিকটার উপরে আমাদের আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে যে জীবনের সংজ্ঞা কী বা জীবন কাকে বলে। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। জীবন কাকে বলে তা আমরা বুঝলাম। এরপরে আসবো সজীব বস্তুর সংজ্ঞা। সজীব বস্তু কাকে বলে? যে বস্তুর মধ্যে বৃদ্ধি, বিপাক, চলন, গমন, উত্তেজিতা, শ্বসন, বংশবিস্তার করার ক্ষমতা, অভিযোজন করার ক্ষমতা, পরিব্যক্তি ইত্যাদি বৈশিষ্ট্যগুলি বর্তমান, তাকে জীবন বা সজীব বস্তু বলে। যেসব বস্তুর মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে তাদেরকেই আমরা কি বলবো? জীব বা সজীব বস্তু। এরপরে আমরা দেখব জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমি প্রধান 10টা বৈশিষ্ট্য আজকে তোমাদেরকে বলবো। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হলো উত্তেজিতা বা ইরিটেবিলিটি। জীবের উত্তেজনায় সাড়া দেওয়া ধর্মকে বলে উত্তেজিতা। জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয়। যারা জীব হবে, যাদের ভেতরে জীবন থাকবে, তারা সবসময় কী করবে? উত্তেজনায় তারা সাড়া দেবে। ধরো আমার বা তোমার যদি কোনো গরম কোনো একটা জায়গায় হাত লেগে যায়, আমরা সঙ্গে সঙ্গে কী করবো? সেখান থেকে হাতটা উঠিয়ে নেব, কারণ আমি সেখানে গরম অনুভব করছি এবং সেই গরম অনুভব করার জন্য আমি সেখান থেকে হাতটা সরিয়ে দিচ্ছি। তাহলে গরম যে জিনিসটা সেটা ছিল উত্তেজনা, তাহলে গরমটা আমাদের হাতে লাগতে আমরা হাতটা উঠিয়ে নিচ্ছি, তাহলে কি আমরা উত্তেজনায় সাড়া দিচ্ছি। তাহলে যাদের জীবন থাকবে বা যারা জীব হবে তারা অবশ্যই কী করবে? উত্তেজনায় সাড়া দেবে। সেকেন্ড পয়েন্ট কী দেখব? প্রোটোপ্লাজমীয় সংগঠন, প্রোটোপ্লাজমিক অর্গানাইজেশন। এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজমকেই প্রাণের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলে। এককোষী হোক বা বহুকোষী হোক, সজীব কোষ বললেই আমরা জানবো যে তার ভেতরে কী থাকে? প্রোটোপ্লাজম থাকে। তাহলে প্রোটোপ্লাজমকেই আমরা বলতে পারি কি? প্রাণের ভৌত ভিত্তি। তোমরা ঠিক আগেই আমার একটা ভিডিওতে তোমাদের আমি বলেছি যে রবার্ট হুক যখন প্রথম কোষ আবিষ্কার করেছিলেন তখন তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন, যে কোষটার ভেতরে কোনো প্রোটোপ্লাজম ছিল না। তাহলে কি প্রোটোপ্লাজম যদি না থাকে সেটা সবসময় কী হবে? মৃত হবে। যখনই প্রোটোপ্লাজম থাকবে একটা কোষের ভেতরে তখন সেটা কী হবে? সজীব কোষ হবে। পরবর্তীকালে দুজারদিন নামক একজন বিজ্ঞানী তিনি কোষের মধ্যে ওই সজীব জেলির মতো পদার্থ দেখেন, সেটাই হলো কি? প্রোটোপ্লাজম। বোঝা গেল? এরপরে আসি, সেকেন্ড পয়েন্ট হয়ে গেল প্রোটোপ্লাজমের সংগঠন। এরপরে আসি তৃতীয় পয়েন্ট দেখি, গমন ও চলন বা চলন ও গমন, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। উন্নত জীব, বিশেষ করে প্রাণীরা স্বেচ্ছায় স্থান পরিবর্তন করে। প্রায় সমস্ত প্রকার জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে। আমরা সবাই জানি যে আমরা বলো, গাছ বলো, প্রত্যেকটা জিনিসই তো জীব, তাদের ভেতর প্রাণ আছে। তার জন্যে কি তারা এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে। এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন এবং সামগ্রিকভাবে স্থান পরিবর্তনকে গমন বলে। কোনো জীব যদি একটা নির্দিষ্ট স্থানে থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে, আমি যখন ধরো এখন আমি তোমাকে পড়াচ্ছি, তখন আমি কি এই পেনটা পয়েন্ট করে করে তোমাদের পড়াচ্ছি, তাহলে পেনটা পয়েন্ট করতে কি করতে হচ্ছে? আমি হাতটাকে সঞ্চালন করছি, এটা আমি কি করছি? চলন করছি। যদি আমি আমার স্কুল থেকে বাড়ি আসি পায়ে হেঁটে, তাহলে আমি কি করছি? সেখানে একটা স্থান পরিবর্তন করছি, তাহলে আমি কি করব? তখন গমন করব। বোঝা গেল? একটা জীব মানে সে কী করতে পারে? চলন এবং গমন করতে পারে। 4 নম্বর পয়েন্ট আমরা কী দেখব? বৃদ্ধি বা গ্রোথ। প্রত্যেক জীবেরই বৃদ্ধি দেখা যায়। খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আয়তন, আকার ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তাহলে প্রত্যেকটা জীব সে জন্ম নিয়েছে মানে তার নিশ্চয়ই বৃদ্ধি থাকবে। যদি তার বৃদ্ধি না হয় তাহলে তাকে আমরা জীব বলবো না। তাহলে যে কোনো জীব তার জন্ম হয়েছে মানে তার প্রত্যেকটা জীবের ক্ষেত্রে আমরা কি দেখব? বৃদ্ধি দেখতে পাবো। কিভাবে বৃদ্ধি হবে? প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবের আকার, আয়তন এবং শুষ্ক ওজন বেড়ে যায়। বোঝা গেল? অনেক সময় আমরা দেখব এই বৃদ্ধি, অনেক সময় দেখব অজীব বস্তুতেও দেখতে পাবো। তাকে আমরা কি বলবো? অ্যাক্রিশন। কোনো ক্ষেত্রে
আমরা দেখি অজীব বস্তু আকারে বৃদ্ধি পায় তাকে অ্যাক্রিশন বলে। যেমন কি মাউন্টেন, স্টোন এইসবের ওপর যখন খনিজ ধুলোবালি জমে সেগুলো কি হয়, আকারে বৃদ্ধি পেতে থাকে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাক্রিশন। যেমন পাহাড় পর্বত বা ধরো মাউন্ট এভারেস্টের উপরে আরও খনিজ টনিজ জমে সে আরও আস্তে আস্তে আকারে বড় হচ্ছে, তখন তাকে কিন্তু আমরা সজীব বস্তু বলবো না, তখন তাকে আমরা অজীব বস্তুই বলবো। সেই প্রক্রিয়াকে বলবো অ্যাক্রিশন। যখন একটা অজীব বস্তুর উপরে কোনো কিছু জমা হয়ে সেটা আকারে বাড়তে থাকে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাক্রিশন। তাহলে এইটার সঙ্গে এইটাকে আমরা গুলিয়ে দিলে চলবে না। অজীব বস্তু অনেক সময় আকারে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু তার ক্ষেত্রে আমরা দেখব না এই প্রোটোপ্লাজমের সংশ্লেষ এইসব দেখব না, কারণ সে তো অজীব, তার ভিতরে এগুলো কিছুই নেই। বোঝা গেল? তাহলে এই অ্যাক্রিশন কথাটা মনে রাখতে হবে, কারণ এটা যারা মেডিকেল দেবে তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এইগুলো দিয়ে কোশ্চেন আসে। বোঝা গেল? যে অনেক সময় অজীব বস্তু আকারে বৃদ্ধি পেতে থাকে, তাকে কিন্তু আমরা তখন সজীব বস্তু বলবো না। বোঝা গেল? এরপরে আমরা আসবো বিপাক বা মেটাবলিজম। জীবকোষে যে অবিরাম রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে। যে বিপাক গঠনমূলক অর্থাৎ যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাকে উপচিতি বিপাক, যে বিপাক ধ্বংসাত্মক অর্থাৎ যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন কমে তাকে অপচিতি বিপাক বলে। তাহলে জীবদেহে যে অবিরাম রাসায়নিক বিক্রিয়া ঘটছে তার সমষ্টিগত ফলকে আমরা কি বলবো, বিপাক। এই সমষ্টিগত ফল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সমষ্টিগত ফল। তাহলে একটা সমষ্টি মানে একটা যোগফল, সমস্ত যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে তার যোগফল বা সমষ্টিগত ফলকে আমরা কি বলবো, বিপাক। সেই বিপাকটা অনেক সময় গঠনমূলক হতে পারে, কোনো কিছু গড়তে সাহায্য করে, আবার অনেক সময় কী হয়, অনেক সময় ভেঙে যেতে সাহায্য করে। ধরো অনেক সময় কী হবে, অনেকগুলো ছোট 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 এরকম মলিকুল একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় মলিকুল হতে পারে, আবার এই বড় মলিকুল অনেক সময় ভেঙে গিয়ে ছোট 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 এরকম অণু তৈরি করতে পারে। যখন এই ছোট ছোট অণুগুলো যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করছি, তখন তাকে আমরা কি বলবো, গঠনমূলক বিপাক বা উপচিতি বিপাক। যখন এই একটা বড় অণু সেটা ভেঙে গিয়ে ছোট ছোট অণুতে পরিণত হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো, ধ্বংসাত্মক বা অপচিতি বিপাক। উপচিতি বিপাকের উদাহরণ কি, সালোক সংশ্লেষে কী তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। কার্বন হাইড্রোজেন অক্সিজেন মিলে কী হয়, গ্লুকোজ তৈরি হয়। তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছোটো ছোটো অণুগুলো মিলে গ্লুকোজের মতো একটা বড় অণু তৈরি করছে। যেমন দেখো কিভাবে এটা তৈরি হয়, আমি সেই রিয়াকশানটা তোমাদের এখানে দিয়েছি। কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কী তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে। বোঝা গেল? উপচিতি বিপাকের উদাহরণ আমরা বুঝতে পারলাম। অপচিতি বিপাকের উদাহরণ কি, শ্বসন এবং রেচন, এগুলো হচ্ছে অপচিতি বিপাকের উদাহরণ। তাহলে একটা জীব তখনই তাকে বলবো যার ভেতরে বিপাক বা মেটাবলিজম হবে, সেটা উপচিতি হতে পারে, সেটা অপচিতি হতে পারে, দুটোই হতে পারে। বোঝা গেল? এরপরে আসবে 6 নম্বর পয়েন্ট, সেটাকে জনন বা রিপ্রোডাকশান। জন্মিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়াকে জনন ও বংশবিস্তার বলে। বংশবিস্তার করে জীব নিজের অস্তিত্ব অর্থাৎ তার বংশের ধারাবাহিকতাকে বজায় রাখে। তাহলে যদি একটা জীব হয় সে অবশ্যই কী করবে, তার বংশের ধারাবাহিকতাকে সে বজায় রাখবে। কি করে বজায় রাখবে? সে বংশ বিস্তার করে বজায় রাখবে, বা সে জনন করে সে কী করবে, বজায় রাখবে। মানে সে একটা জীব, সে কী করবে, তার থেকে আরও অনেক অপত্য জীব সে তৈরি করবে। তাহলে জীব বা সজীব বস্তুর একটা বড় বৈশিষ্ট্য কি, জনন। তাহলে সজীব বস্তু যদি কেউ হয় সে অবশ্যই কী করবে, সে জনন করবে এবং সে অপত্য জীব সৃষ্টি করবে। এখানে কিছু ব্যতিক্রম রয়েছে, সেটা তোমাদের বলি। মিউল বা খচর বা শ্রমিক মৌমাছি, এরা কি করে, এরা বন্ধা, এরা কিন্তু কোনো জীব তৈরি করতে পারে না, এরা কোনো অপত্য জীব তৈরি করতে পারে না, কিন্তু এরা কিন্তু সজীব বা এদের কিন্তু প্রাণ আছে। এই দুটো হচ্ছে ব্যতিক্রম। এই ছোট ছোট ব্যতিক্রমগুলো তোমরা মনে রেখো, কারণ এইগুলো অনেক শর্ট কোশ্চেন আসে কাদের ক্ষেত্রে, যারা মেডিকেল দেবে তাদের ক্ষেত্রে। এই ব্যতিক্রমে যে মিউল বা খচর, এর সম্বন্ধে আমি তোমাদের কিছু বলবো। এই যে মিউল, এরা কি হয়, বন্ধা বা ইনফার্টাইল, এরা কখনোই কি করতে পারে না, এরা জনন করতে পারে না, বা এদের থেকে কোনো অপত্য জীব তৈরি হয় না। এই মিউল, একে তৈরি করা হয়েছে কিভাবে, একে ইনভিট্রো পদ্ধতিতে তৈরি করা হয়েছে। ইনভিট্রো কথাটার অর্থ হলো যেটা ল্যাবরেটরিতে
টেস্ট টিউবের মধ্যে যাকে সৃষ্টি করা হয়েছে। বোঝা গেল? এই মিউল কার দুজনে ক্রস বা ফার্টিলাইজেশনের ফলে তৈরি হয়েছে? ঘোড়া ও গাধার মধ্যে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশনের মাধ্যমে এটি তৈরি হয়েছে। ঘোড়া এবং গাধা এ দুটো কি ইন্টারস্পেসিফিক? কেন? এই দুজনের এরা কি দুটো আলাদা স্পিসিস, তাদের যখন আমরা ফার্টিলাইজেশন করছি বা তাদের যখন হাইব্রিডাইজেশন করছি তার ফলে কি তৈরি হচ্ছে? এই মিউল। তাহলে তোমাদের অনেক সময় মনে কোশ্চেনই আসতে পারে যে এই যে এ দুজন তো ফার্টিলাইজ করতে পারলো, কিন্তু এ কেন করতে পারলো না? প্রথম কারণ তো দুটো আলাদা স্পিসিস থেকে তৈরি হয়েছে। সেকেন্ড কি, এর দুজনের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা সেই দুটো আলাদা। তার ফলে কি হবে? মিউলের শরীরে মিওসিস কোষ বিভাজন হবে না, তার জন্য কি করবে? সে নতুন কোনো অপত্য জীব সে তৈরি করতে পারবে না। আবার বলছি, ঘোড়া এবং গাধার যে ক্রোমোজোম সংখ্যা, দুজনের ক্রোমোজোম সংখ্যার পার্থক্য রয়েছে, মানে দুজনের ক্রোমোজোম সংখ্যা এক নয়। তার জন্য এ দুজনের ফার্টিলাইজেশনের ফলে কে তৈরি হলো? মিউল। মানে এর দুজনের ক্রসের ফলে তৈরি হলো মিউল। এই মিউলের দেহে কোনো রকম মিওসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায় না, তার ফলে কি এই মিউল কখনোই সে জনন করতে পারে না বা সে নতুন জীব দিতে পারে না, নতুন জীব সে সৃষ্টি করতে পারে না। বোঝা গেল? তাহলে জনন করতে পারে প্রায় সমস্ত জীব, কিন্তু মিউল এবং শ্রমিক মৌমাছি এরা কি করতে পারে? এরা জনন করতে পারে না, কিন্তু এরা জীব, এদের ভিতরে জীবন রয়েছে। বোঝা গেল? এরপরে আমরা আসবো, আমরা দেখব পরিব্যক্তি বা মিউটেশন। জৈব বিবর্তনের পথে পরিব্যক্তি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জিনের আকস্মিক কিন্তু স্থায়ী ও বংশানুক্রমে সঞ্চালনযোগ্য পরিবর্তনকে পরিব্যক্তি বলে। যখন জৈব বিবর্তন হয় সেই পথে পরিব্যক্তির একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা জানি ডিএনএর ভিতরে জিন থাকে, সেই জিন কী করে? আমাদের সমস্ত ক্যারেক্টার বা আমাদের যত কিছু চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করে কি? ওই জিন। ওই জিনের যদি কোনো আকস্মিক পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা যদি স্থায়ী হয় এবং সেই পরিবর্তনটা যদি বংশানুক্রমে মানে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যদি সেটা সঞ্চারিত হয়, তখন তাকে আমরা কি বলবো? পরিব্যক্তি বা মিউটেশন। এই পরিব্যক্তির ফলাফল অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিকারক হলেও নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ও নতুন প্রজাতি সৃষ্টিতে পরিব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই পরিব্যক্তি বা মিউটেশন যদি কোনো জিনের ভিতরে হয়ে থাকে, তাহলে অনেক সময় এটা কি হয়? ক্ষতিকারক হয়। সেই জীবের পক্ষে সেই মিউটেশনটা অনেক সময় ক্ষতি নিয়ে আসে। কিন্তু আমরা দেখব এই মিউটেশনের ফলে অনেক সময় দেখব কি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে বা নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি একটা জীব হলে তার ভেতরে অবশ্যই মিউটেশন হবে এবং সেই মিউটেশন হলে কি হবে? একটা নতুন প্রজাতির সৃষ্টি হবে। তাহলে মিউটেশনটা একটা জীবের কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা বুঝতে পারছো। আমরা 8 নম্বর পয়েন্ট দেখব, অভিযোজন বা অ্যাডাপ্টেশন। জীব তার পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সবসময় মানিয়ে নিতে চায়। জীবের এ ধরনের মানিয়ে নেওয়ার পদ্ধতিকে অভিযোজন বলে। জীব সবসময় তার পরিবেশের যে পারিপার্শ্বিক যে অবস্থা আছে সে সবসময় কী করবে? সে তার সঙ্গে মানিয়ে নিতে চাইবে। কিন্তু জড় পদার্থ বা যাদের ভিতরে প্রাণ নেই তারা কখনোই কী করবে? তারা মানিয়ে নেওয়া তাদের কোনো গল্পই নেই। কারণ জীব হলেই তার ভিতরে যদি প্রাণ থাকে তবে সে কী করবে? পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতির সঙ্গে সে মানিয়ে নেবে। এ ধরনের মানিয়ে নেওয়ার পদ্ধতিকে কী বলবো? অভিযোজন। যেমন মাছের জলজ অভিযোজন, পায়রার খেচর অভিযোজন, এগুলো হচ্ছে অভিযোজনের উদাহরণ। মাছ পায়রার কথা বাদই দিলাম, কিন্তু যদি আমরা নিজেরা বলি, আমরা যদি মানুষ, আমাদের যদি প্রচুর গরম লাগে, আমাদের চারদিকে যদি টেম্পারেচার খুব বেড়ে যায় বা প্রচুর যদি আমাদের চারদিকে উষ্ণতা বাড়তে থাকে, তাহলে কি করব? আমরা ঘামতে থাকবো, আমরা ঘেমে যাব। সেই ঘেমে যাব কেন? আমাদের শরীর যাতে ঠান্ডা হয় তার জন্যই আমরা ঘেমে যাব। বোঝা গেল? তাহলে আমরা কি করছি? পরিবেশের সঙ্গে অভিযোজন করছি। আবার যদি উল্টোটা দেখি, যদি আমাদের পরিবেশের চারদিকে দেখি প্রচুর ঠান্ডা লাগছে, আমাদের চারদিকে উষ্ণতা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আমরা কি করব? কাঁপতে থাকব। সেটাও কি হচ্ছে? একটা অভিযোজনের উদাহরণ। আমরা নিজের শরীরকে আমরা অভিযোজিত করে নিচ্ছি পরিবেশের সঙ্গে। 9 নম্বর পয়েন্ট কি দেখব? বিবর্তন বা ইভলিউশন। মন্থর গতিতে ও ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সরল উদ্বংশীয় জীব থেকে জিনগতভাবে ভিন্ন অপেক্ষাকৃত জটিল জীব সৃষ্টি হওয়াকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। যে ধারাবাহিক প্রক্রিয়ায়
বা যে মন্থর গতিতে কি হয়, সরল একটা জীব থেকে জিনগতভাবে ভিন্ন জটিল জীবের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো, বিবর্তন। যদি একটা জীব সে যদি সরল থাকে, সে আস্তে আস্তে কী করবে, খুব আস্তে আস্তে এবং ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সে কী করবে, একটা জটিল জীবে পরিণত হবে। তাহলে জীবনের একটা প্রধান বৈশিষ্ট্য হলো বিবর্তন। তাহলে জীব সে সবসময় কী করবে, সরল থেকে জটিলতম জীবে পরিণত হওয়ার তার প্রবণতা থাকবে। এরপরে 10 নম্বর পয়েন্ট আমরা যেটা দেখব জীবনচক্র বা লাইফ সাইকেল। জীবের জন্মের পর জীবদেহ বৃদ্ধি পেয়ে পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপর বার্ধক্য আসে এবং অবশেষে জীবের মৃত্যু হয়। জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য ও মৃত্যু ইত্যাদি পর্যায়ক্রমিক চক্রবৎ পুনরাবৃত্তির ঘটনাগুলিকে জীবের জীবনচক্র বলে। তাহলে একটা জীব সে জন্ম হলে কী হবে, তার বৃদ্ধি হবে এবং সে প্রজনন করবে এবং তার বংশবৃদ্ধি করবে, তারপরে তার বার্ধক্য আসবে এবং তার কী হবে, মৃত্যু হবে। এই প্রত্যেকটা পর্যায়ে কার দেহে দেখতে পারবো, যদি একটা জীবের ভিতরে প্রাণ থাকে বা একটা বস্তুর ভিতরে যদি প্রাণ থাকে, তবেই আমরা এই জীবনচক্র তার ভিতরে দেখতে পাবো। কখনোই আমরা একটা, ধরো এখানে একটা পাথরকে ফেলে রেখে দিয়েছি, তাহলে সে কি তার কী করতে পারবে, সে কি তার কপিকে বাড়াতে পারবে? মানে একটা পাথর থেকে কি দুটো পাথর হবে? কখনোই না। সেই পাথরকে ফেলে দিলে তার জন্মও নেই, তার মৃত্যুও নেই, সে যেরকম থাকবে সেরকমই পড়ে থাকবে। তাহলে একটা পাথরের কখনো একটা লাইফ সাইকেল বা জীবনচক্র থাকে না। কিন্তু যদি আমরা একটা মানুষ বলি, তাহলে সে কী করবে, তার জন্ম আছে এবং সে কী করবে, তার থেকে অনেক আরও ছেলেমেয়ে তৈরি করবে, তারপরে শেষে গিয়ে সে কী করবে, মারা যাবে। তাহলে সে কী করবে, মারা যাবে। তাহলে আমরা দেখব জীবেরই জন্ম আছে, বৃদ্ধি আছে, বংশ বিস্তার করতে পারবে, বার্ধক্য থাকবে এবং সে লাস্ট অবধি কী হবে, মারা যাবে। তাহলে বোঝা গেল যে জীবনচক্র শুধুমাত্র জীবেরই থাকবে, কখনো অজীব বস্তু বা জড় বস্তুর থাকবে না। তাহলে বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। এর পরবর্তী পর্যায়ে আমরা তোমাদের এর পরের যে পোর্শনটা জীব বৈচিত্র্য, সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও এরকম ক্লাস 11-12 নতুন নতুন ভিডিও দেখার জন্য।